আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ সংবাদ শিরোনাম। ঢাকা উত্তরে মেয়র নির্বাচনে ও 2 সিটির 36 ওয়ার্ডে ভোট গণনা চলছে। ভোটার কম হলেও 50% উপস্থিতি দাবি। পিআরবি মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর আর নেই। সাংবাদিক জগতের অভিভাবকের মৃত্যুতে গভীর শোক। ভাসান থেকে আগুনে ঘর হারানো শত শত বস্তিবাসী খোলা আকাশের নিচে। 2 শিশুর মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ একজন। এবং পুরনো ঢাকার রাসায়নিক কারখানা গুদাম সরাতে 1 মাসের অভিযান শুরু, সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি সম্প্রচার হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ এবং প্রথমেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন প্রসঙ্গ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন এবং 2 সিটির নতুন 36টি ওয়ার্ডের নির্বাচনে এখন ভোট গণনা চলছে। মেয়র নির্বাচনে মোট 1295টি কেন্দ্রের মধ্যে 114টির ফল পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন 74,150 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শফিন আহমেদ পেয়েছেন 3,081 ভোট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল ঘোষণা এবং পরিবেশন কেন্দ্রে আছেন প্রিয় সহকর্মী সোমা ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা, ফলাফল সম্পর্কে আমাদেরকে জানান। সোমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমরা এখনো সংযোগ স্থাপন করতে পারিনি আমাদের সহকর্মী সোমা ইসলামের কাছে। যখনই তার সাথে সংযোগ স্থাপন করতে পারবো আপনাদেরকে আবার সেখানে নিয়ে যাব। বড় ধরনের কোনো অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে দাবি করে ঢাকা উত্তর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে বনানীতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, ফলাফল যাই হোক তিনি তা হাসি মুখেই মেনে নেবেন। এ সময় তিনি বলেন, সকালে ভোটার কম থাকলেও বিকেলে উপস্থিতি ছিল সন্তোষজনক। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় এ সময় তিনি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। গণনা শেষ হলে সংখ্যা যাই হোক, আমার বিশ্বাস একটা সম্মানজনক অবস্থান থাকবে এবং আমি সেটা অবশ্যই মেনে নেব। এবারে অন্যান্য সংবাদ। ডাকসু কেন্দ্রীয় সংসদে ভাসানটিকে আগুনে ঘর হারানো শত শত বস্তিবাসী খোলা আকাশের নিচে অনাহারে সময় পার করছে। 2টি শিশুর লাশ উদ্ধার হলেও এখনো নিখোঁজ 1 শিশু। দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টটি। রাজধানীর মিরপুরে ভাসানটেক ধামালকোট এলাকার আবুলের বস্তিতে বুধবার মধ্যরাতের পর আগুন ছড়ানোর সময় ঘুমিয়েছিল বস্তির প্রায় 1000 পরিবার। এলইডি টিভি, রেফ্রিজারেটর ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র বাঁচাতে পারেনি কেউই। কিচ্ছু বাঁচাতে পারিনি, খালি ফুলান্ডি লয়া করতে পারিছি। যে ঘুমের মধ্যে আগুন লাগছে, পরে কবর ফিনে দৌড়িয়ে বাড়িছি, বাচ্চা কাচ্চা নিয়ে। একটা মানুষও বাড়িতে আছে না। প্রশাসনের হিসেব অনুযায়ী আবুলের বস্তিতে 650 বস্তিঘর থাকার কথা বলা হলেও আবুলের স্ত্রী বলছেন বস্তিতে পরিবার ছিল 1000-এরও বেশি। প্রতি ঘর থেকে মাসিক ভাড়া উঠত 2000 টাকা। 1000 বেশি আছেন,
এই আগে গেছে 1200 ও হলো বেইতে দেয় বের বাই দেই স্যার আমি 2000 টাকা ভাড়া দিতাম আমার একটা ছেলের পাও ভেঙে গেছে আগুনে আবুলের বস্তির সব ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের জাহাঙ্গীরের বস্তিরও কয়েকটি ঘর। বস্তির ভেতরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের ঘর থেকে পরিকল্পিতভাবে আগুনের সূত্রপাত, অভিযোগ বস্তিবাসীর। কোনো সিলিন্ডার থেকে লাগে নাই, এমন আগুনটা লাগছে, আগুনটা কেউ লাগাইয়া দিছে, শুধু কেরাসিনের ছুটছে, শুধু কেরাসিনের খালি করে আগুন লাগছে। এই রুমে কোনো বাড়াইতে নাই, একটা স্কুল। এখনো পর্যন্ত আমার কান পর্যন্ত আসে নাই যে স্কুল থেকে আসলে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করছে জেলা প্রশাসন। যাদের কোথাও যাবার সুযোগ আছে তারা চলে গেলেও একেবারে খোলা আকাশের নিচে থাকা বৃষ্টি মাথায় নিয়ে বসে আছেন কয়েকশো অভুক্ত মানুষ। দুপুর পর্যন্ত তাদের কাছে এক মুঠো খাবারও পৌঁছেনি। কেউ কুছ খবর লয় না, কোনো খাবার দেয় নাই। দিছে না পানি হয়ে আমরা জীবন যাইতেছে, কেউ একটু আনিও দিছে না বলে খাবার। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক। আমাদের কোনো অবস্থা ডিলে হওয়ার কথা না, কারণ ফায়ার সার্ভিসের কখন আগুন লাগে তার ডিলে করে না। আসলে হয়তো সংবাদ দিতে দেরি হইতে পারে, কারণ যখন আগুন লাগে মানুষের কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না, কি করতে হবে, কিং করতে হবে, বিমূঢ় হয়ে যায়, সেই জন্য ডিলে হতে পারে। অগ্নিকাণ্ডের সময় হারিয়ে যাওয়া 3 শিশুর 2জনের লাশ দুপুরের দিকে পাশের একটি ডোবায় খুঁজে পায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। অন্য শিশুটি এখনও নিখোঁজ। আগুনে সব হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন বস্তির বাসিন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ডাকসু কেন্দ্রীয় সংসদে বাদ পড়া 7 প্রার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছে। তারা অভিযোগ করেছে তুচ্ছ কারণে প্রাথমিক তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। বাদ পড়াদের আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 3রা মার্চ। আপিল করেছে সংসদে বাদ পড়া প্রার্থীরাও। দেখুন মাসুর শাকিলের রিপোর্টটি। ডাকসু কেন্দ্রীয় হল সংসদে 7 শতাধিক প্রার্থীর মধ্যে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছে কেন্দ্রীয় সংসদে 7 জন এবং হল সংসদে 25 জন। বাদ পড়াদের অনেকেই দুপুরে উপাচার্য কার্যালয়ে তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করে। ডাকসুতে বাতিল হয়েছে 3 জনের, একজন সম্পাদক, 2 জন সদস্য, আর হলগুলোতে টোটাল 8 জনের মনোনয়ন বাতিল হয়েছে। যে কারণে বাতিল হয়েছে বিষয়গুলো ঠুনকো ছিল, একদম তুচ্ছ বিষয় ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দেখলে হয়তোবা বাতিল হওয়া লাগতো না। 8 তারিখে সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দিয়েছি। ভর্তি পরীক্ষা দিয়ে 18 তারিখে আমার রেজাল্ট পাবলিশ হয়, আমি সেখানে চান্স পাই। চান্স পাওয়ার পরে আমার ভর্তির কাজ শেষ করে 20 তারিখে আমার হাতে পেন স্লিপ এসে পৌঁছায়। তো এখন মাঝখানে 3 দিন ছুটি ছিল। 3 দিন ছুটি থাকার কারণে প্রশাসনিক জটিলতার কারণে আমার নামটা অন্তর্ভুক্ত করা হয়নি। তো সেই জটিলতার জন্য নামটা অন্তর্ভুক্ত করা হয়নি, এটা তো আমি বঞ্চিত হতে পারি না। মনোনয়নপত্রে এমন কোনো জায়গা ছিল না যেটা অসম্পূর্ণ রেখে আসলে জমা দেওয়া সম্ভব। খুবই সুপরিকল্পিতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাকে নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্র চলছে বলে আমি মনে করি। সুফিয়া কামাল হলে 4 জন এবং কবি জসিমউদ্দিন হল 1 জন আমাদের প্রার্থিতা বাতিল হয়েছে। তো সেই ক্ষেত্রে প্রশাসন যে বিষয়টি উল্লেখ করেছে যে নামের বানানে অনেক সময় ভুল হয়েছে এবং ভোটার তালিকায় 20 তারিখের আগে নাম ইনক্লুড হয় নাই, আমরা আপিল করেছি। তবে প্রাথমিক তালিকায় ছাত্রলীগের কারো নাম বাদ পড়েনি। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেসব প্রার্থী আবেদন করেছে তাদের আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা তৈরি হবে, তবে কোনো শুনানি হবে না। শুনানির ব্যাপারে কোনো কিছু নাই। আবেদনকারীর আবেদন এবং জমাকৃত মনোনয়নপত্র দেখে যাবতীয় তথ্য শিক্ষার্থী সম্পর্কে আমাদের কাছে সংরক্ষিত আছে এবং আমরা সেই তথ্য ধরেই এগুলিকে যাচাই করব। ছাত্রলীগের দাবি, প্রাথমিক তালিকা থেকে কারো বাদ পড়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ছাত্রলীগের পদ ছেড়ে ডাকসু নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে চাপ নিয়ে গুজবেরও জবাব দেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও এজিএস প্রার্থী। এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। আপনি জানেন যে আমাদের ডাকসু নির্বাচনের যে ইতিহাস, ছাত্র রাজনীতির যে ইতিহাস, সেক্ষেত্রে ছাত্রনেতা, ছাত্র সংগঠন, ডাকসু সবই কিন্তু যুগপৎভাবে পরিচালিত হয়েছে। ডাকসু ভার্সাস ছাত্রলীগ বলে আসলে কোনো কিছু নেই। ডাকসু এবং ছাত্রলীগ একে অপরের পরিপূরক। সংবাদ সম্মেলন করে হলগুলোতে পর্যাপ্ত বুথ ও ভোট গ্রহণের সময় বাড়ানোর দাবি জানিয়েছে স্বতন্ত্র স্বাধিকার পরিষদ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপনির্বাচন এবং 2 সিটির নতুন 36টি ওয়ার্ডের নির্বাচনে এখন ভোট গণনা চলছে। মেয়র নির্বাচনে মোট 1295টি কেন্দ্রের মধ্যে 114টির ফল পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন 74,150 ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শফিন আহমেদ পেয়েছেন 3081 ভোট।
প্রিয় দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল ঘোষণা এবং পরিবেশন কেন্দ্রে আছেন সহকর্মী সোমা ইসলাম। যাচ্ছি তার কাছে। সোমা, ফলাফলের সম্পর্কে আমাদের সর্বশেষ পরিস্থিতি একটু জানান। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে, উত্তরের মেয়র পদে উপনির্বাচন হয়েছে এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন যে 36টি নতুন ওয়ার্ড 2 সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে, সেই আংশিক ওয়ার্ডগুলোরও ভোট আজকে হয়েছে। সকাল 8টা থেকেই ভোট গ্রহণ আমরা দেখেছি, সুষ্ঠুভাবে হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তবে দিনভর যেটি আলোচনা ছিল, ভোটার উপস্থিতি একদমই সন্তোষজনক ছিল না। তারপরও দিন শেষে কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে প্রায় 50% ভোট কাস্ট হয়েছে। তবে কিসের ভিত্তিতে হলো, পার্সেন্টেজটা কি, সেই ডিটেল তারা এখন আমাদের জানাননি। আর আমি এখানে উত্তর সিটি কর্পোরেশনের যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ঠিক সেখানে দেখতে পাচ্ছি, আমার পিছনটায় যেটা দেখতে পাচ্ছেন যে উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু 18টি ওয়ার্ডে 1295টি ভোট কেন্দ্র আছে। তো রাত যত বাড়ছে, আপনারা বিভিন্ন প্রিজাইডিং অফিসাররা কিন্তু নিরাপত্তা সহকারে তাদের ভোট কেন্দ্রের যে ভোটারদের যে ফলাফল ঘোষণা সেটি তারা নিয়ে আসছেন এবং সেটি রিটার্নিং অফিসারের কাছে গেলে সেটি তারা আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে ঘোষণা করছেন। একটু আগে আপনারা জেনেছেন যে 74,000 ভোট পেয়েছে আওয়ামী লীগের আতিকুল হক এবং নৌকা প্রতীকে, এবং তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি এ পর্যন্ত প্রায় 3,000 ভোট পেয়েছে। তবে আমার সহকর্মী নীলাদ্রি শেখর আমার সঙ্গে আছেন। সাইদুর, একটু জানতে চাই যে সকাল থেকে কিন্তু একটা মূল আলোচনা ছিল যে আজকে ভোটার উপস্থিতি কেন কম। একটু নীলাদ্রি, আলোচনার মূল জায়গায় তো ছিল যে ভোটার উপস্থিতিটা একদমই নজিরবিহীন কিংবা অবিশ্বাস্য রকমের কম হয়েছে। আপনি কি বলবেন যে কেন, সেই কারণটা? যেটা ইলেকশন কমিশন অন্যরা যে বিষয়গুলো বলছে যে যেহেতু একটা বৃষ্টি বিঘ্নিত দিন ছিল, এই কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। পাশাপাশি আরেকটা জিনিস, কিন্তু গত কিছুদিন আগেই একটা জাতীয় নির্বাচন পেরিয়ে আসলাম আমরা, তো সেই নির্বাচনের পরবর্তীতে এই নির্বাচন, সেক্ষেত্রে ভোটারদের যে ভোট দেওয়ার আগ্রহ, সেটি তো একটা ঘাটতি ছিল। পাশাপাশি আরেকটি বিষয় আছে যে দেখেন, এই ভোটকে কেন্দ্র করে 3 দিনের একটা ছুটি, এবং যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো, সেগুলো বেশ অভিজাত এলাকা, এবং অনেকেই বলছেন যে তারা 3 দিনের একটা দীর্ঘ ছুটিতে ঢাকার বাইরে। তো এসব কারণ কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কারণগুলো মূলত এই ভোটে কম ভোটারের উপস্থিতির একটা প্রভাব রয়েছে। ধন্যবাদ। যেমনটা সাইদুর শুনছিলেন যে আরও একটি কারণ আছে যে একদিকে যেমন ভোটার উপস্থিতিটা চোখে পড়ার মতো ছিল যে এত কম, অন্যদিকে কিন্তু নতুন যে 36টা সম্প্রসারিত ওয়ার্ড হয়েছে সেখানে কিন্তু কিছু কিছু ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটের লাইনটা দীর্ঘ ছিল। তবে ফলাফল ঘোষণা তো চলছে, আশা করছি যে মধ্যরাতের বেশিও গড়িয়ে যেতে পারে, যেহেতু 1295টি কেন্দ্র। তবে আসলে শেষ পর্যন্ত বিজয়ী কে হলেন সেটা জানাতে আরও অপেক্ষা করতেই তো হবে। সাইদুর। সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সরাসরি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্যে। পুরনো ঢাকা থেকে রাসায়নিক কারখানা এবং গুদাম সরাতে 1 মাসের অভিযান শুরু করেছে সরকারের টাস্কফোর্স। রাসায়নিক গুদাম সরিয়ে নিতে ব্যবসায়ীদের 1 মাস সময় বেঁধে দিয়েছে টাস্কফোর্স। তবে আরও সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আফরোজা হাসি রিপোর্টে বিস্তারিত। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাসায়নিক কারখানা ও গোডাউন সরাতে পুরান ঢাকায় টাস্ক ফোর্সের অভিযান। প্রথম দিনে শহীদনগর ও ইসলামবাগে অভিযান চালানো হয়। অভিযানে এ এলাকা দুটির কয়েকটি বাসায় বিভিন্ন রাসায়নিকের ড্রাম ও প্লাস্টিকের গোডাউন পাওয়া যায়। এসব বাসার বিদ্যুৎ, গ্যাস সহ বিভিন্ন ইউটিলিটি লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। প্লাস্টিকের ময়লা অনেক প্রকারের ময়লা বাড়ায়, আমরা খালি বাসি, এটা আমরা 5 মাস ধরে কাজ করতেছি জানি। তারপরে মনে করেন অভাবে অবটন আমাদের স্বামী পারে না কুলায় নিয়ে, আমরা এই জন্য মরণ বাসন চোখে নিয়ে আর কি করতেছি এগুলা। আবাসিক ভবনে থাকা গুদামগুলো বেঁধে দেওয়া সময়ের মধ্যে না সরালে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। এই অভিযান 1 মাস চলবে। ইসলামবাগে আবাসিক এলাকার নিচে আমরা গোডাউন চিহ্নিত করেছি, এখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ আমরা দেখেছি। যদি রবিবারের মধ্যে বাদবাকি গোডাউন তারা স্থানান্তর না করে, তাহলে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। তবে টাস্কফোর্সের সময়সীমা যথেষ্ট নয় বলছেন ব্যবসায়ীরা। এ ধরনের ব্যবসার জন্য নির্দিষ্ট জোন ঠিক করে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। একটা ব্যবসায় কিন্তু 30 বছর লাগে, একটা আস্তে আস্তে গড়তে একটা ব্যবসায় আসে, তো সেটাকে সরিয়ে নিতে হলে তো একটা সময়ের ব্যাপার থাকে। নানান জটিলতার কারণে হয়তো আমরা যেতে পাইনি, এখন হয়তো এখন যদি একটু সময় দেয় আমরা হয়তো কিছুদিনের মাঝেই আমরা চলে যাবো। মতে
আমাদেরও যেন একটা স্থান দেয়, ওই স্থানের মধ্যে আমরা একটু সময় দিলে আমরা সবাই চলে যাব। পুরান ঢাকাকে রাসায়নিক কারখানা ও গোডাউন মুক্ত করতে 1 মাস চলবে টাস্কফোর্সের এ অভিযান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ কাজে সহায়তা করছে বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও ঢাকা ওয়াসা সহ 14টি সংস্থা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সকাল 10:15টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 62 বছর। দীর্ঘদিন থ্যালাসেমিয়া, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন শাহ আলমগীর, জানাচ্ছেন মোরসালিন বাবলা। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর গত 21শে ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরদিন আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এরপর ক্রমেই অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু সকাল 10:15টার দিকে সবাইকে কাঁদিয়ে বিদায় নেন তিনি। এ সময় স্ত্রী ও 2 ছেলে মেয়ে তার পাশেই ছিলেন। দুপুর 1:15টায় শাহ আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হয় খিলগাঁও পূর্ব গ্রামের পৈতৃক নিবাস সরকার ড্রিমে। আজকে সকালে বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে বাবাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় এবং সকাল 10টার দিকে বাবাকে ওখানকার যিনি চিকিৎসক ছিলেন উনি তখন মৃত ঘোষণা করেন। আমার বাবাকে অনেক ভালোবাসতো, যখন তখন চলে আসতো বাবাকে দেখতে। যে আমার দেখা আলমগীর সবাই তো সবভাবে দেখেছে, কিন্তু একটা বোনের চোখে ভাইকে, সেই লেখাটা আমার শেষ হইল না, আমার লেখাটা শেষ হইল না। বাড়ির পাশে জামে মসজিদে বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শাহ আলমগীরের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আসেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন সময় সহকর্মীরা। পেশাদার সাংবাদিক ছিলেন এবং তার চিন্তা চেতনা সবকিছু ছিল মুক্ত চিন্তা। তিনি ক্লাবে আসতেন, ক্লাবের ভালো মন্দ সবকিছুর সঙ্গে তিনি ছিলেন এবং আমরা সবসময় তাকে কাছে পেয়েছি। যতটা না উনি সাংবাদিক, যতটা না উনি যত বড় নেতা, তার চেয়ে বড় কথাটা হচ্ছে উনি একজন ভালো মানুষ। তার উপর নির্ভরশীল যে সাংবাদিকরা ছিলাম, পরামর্শের জায়গা, কথা বলার জায়গা, সেই জায়গাটাতে একটা বড় সংকট তৈরি হলো। উনি একটা হচ্ছে নিষ্ঠাবান সাংবাদিক, সৎ সাংবাদিক, দক্ষ সাংবাদিক এবং জ্ঞানী সাংবাদিক। শাহ আলমগীরের মৃত্যু গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এবং একটি ভালো মানুষের যত সব গুণাবলী থাকা দরকার সব গুণাবলী তার মধ্যে ছিল এবং উনি পিআইবির মহাপরিচালক হিসেবে অত্যন্ত দক্ষ একজন মানুষ ছিলেন। বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় জানাজায় শরীক হন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বন্ধুমহল, শুভাকাঙ্ক্ষীরা। এরপরে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, ভিএফইউজে, ডিইউজে নেতৃবৃন্দ, তথ্যমন্ত্রী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। চ্যানেলাই পরিবারের পক্ষ থেকে শাহ আলমগীরের কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিকেল 4:30টায় তাকে সমাহিত করার জন্য উত্তরায় নিয়ে যাওয়া হয়। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। শাহ আলমগীরের আত্মার শান্তি কামনা করছি আমরা। সাংবাদিকদের কাছে এক প্রিয় মুখ ছিলেন শাহ আলমগীর। পেশাগত জীবনে দেশের শীর্ষ দৈনিক এবং টেলিভিশনে যেমন
তিনি উৎকর্ষতার প্রমাণ রেখেছেন, তেমনি সামনে থেকে সাংবাদিক ইউনিয়নকে নেতৃত্ব দিয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও করে গেছেন। গত কয়েক বছরে প্রেস ইনস্টিটিউটকে একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। মাত্র গত সপ্তাহেই ছিল তাঁর ৬২তম জন্মদিন। ঠিক তার আগের রাত থেকে হাসপাতালে ছিলেন শাহ আলমগীর। ১৯৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জন্ম। পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও বাবার চাকরি সূত্রে শৈশব কৈশোরের বড় অংশ কেটেছে ময়মনসিংহে, বিশেষ করে গৌরীপুরে। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একই সঙ্গে জড়িত ছিলেন শিশু সংগঠন চাঁদের হাটের সঙ্গে, যে চাঁদের হাটের পরে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স করে কিশোর বাংলার মাধ্যমে সাংবাদিকতা জীবনের শুরু তার। পরে কাজ করেছেন দৈনিক আজাদ, বাংলার বাণী এবং সংবাদে। প্রথম আলোর শুরু থেকে ২০০১ পর্যন্ত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক। ওই বছর চ্যানেল আই সংবাদ যাত্রা শুরু করলে তিনি প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ব্যর্থ হতে চলেছে, শেষ পর্যন্ত আলোচনার ফলাফল সম্পর্কে আপনারা কি কিছু জানতে? পরে তিনি ২১শে টেলিভিশনের হেড অব নিউজ, যমুনা টেলিভিশনে পরিচালক বার্তা এবং মাছরাঙ্গা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা এনে দেন শাহ আলমগীর। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। বহুমুখী প্রতিভার মানুষটি ভূষিত হয়েছেন নানা পদক ও সম্মাননায়। কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ২০০৬, চন্দ্রাবতী স্বর্ণপদক ২০০৫ এবং রোটারি ঢাকা সাউথ ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০০৪ সহ বিভিন্ন সময় নানা পুরস্কারে ভূষিত হয়েছেন শাহ আলমগীর। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এর বাইরে বাংলা বই মেলা সংবাদ। শেষ দিনেও মানুষের পদচারণায় মুখর অমর ২১শে গ্রন্থমেলা। বিকেল থেকে প্রচণ্ড ভিড় প্রাঙ্গণে। আজও মেলায় প্রকাশ হয়েছে নতুন নতুন বই। প্রিয় দর্শক, বইমেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মিথিলা নাজনীন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথিলা, বইমেলার শেষ দিনে অবস্থা আমাদেরকে জানান। বইমেলার শেষ দিনে আজ এই মুহূর্তে আমি অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যানে এবং শেষ দিনে এখানে দর্শনার্থীদের এবং বইপ্রেমীদের একটা উপচে পড়া ভিড়। গতকাল বৃষ্টির কারণে যারা আসতে পারেনি তাদের প্রত্যেকে আজকে মেলায় ভিড় করেছেন এবং মেলায় দর্শক পাঠক এক কথায় বইপ্রেমীদের একটা মিলন মেলা হয়ে উঠেছে এই শেষ দিনে বইমেলা। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন banglaboi.com.bd ম্যানেজিং ডিরেক্টর মিজান চৌধুরী। আমরা তার সঙ্গে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। যারা বইমেলায় এসছেন, এসে ভিড়ের কারণে অথবা বাসায় বসে থেকে কাঙ্ক্ষিত বই সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য আমরা সবসময় প্রস্তুত। আমরা অনলাইনে শপিং করি। আমাদের বই আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের অর্ডার করলেই নির্দিষ্ট মূল্যে, নির্দিষ্ট কমিশনে আমাদের কাছ থেকে তারা এটা পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে বইমেলায় প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ৪,৬৮৫টি এবং এর মধ্যে কবিতা ১,৫৫৫টি, গল্প ৭৩২টি এবং শেষ দিনে আজকে বইমেলা গেট বন্ধ হবে, বইমেলা শেষ হবে আর কি রাত ৯টা ৩০ তবে দর্শনার্থীরা ৯টার পরে আর ঢুকতে পারবেন না। এর বাইরে ৯টা ১০ এখানে লেজার লাইট শো সহ মানে সমাপনীর জন্য কিছু আনুষ্ঠানিকতা রাখা হয়েছে এবং যারা বইমেলার যারা স্টল নিয়েছেন তারা কেউই আজকে স্টল ভেঙে বইপত্র কিংবা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিতে পারবেন না। আগামীকাল সকাল 10টায় তারা পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে মেলায় ঢুকে মেলার সার্বিক জিনিসপত্র তারা বহন করতে পারবেন। এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মিথিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সরাসরি ২১শে বইমেলা থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে শুক্রবার শান্তি উদ্যোগের নিদর্শন হিসেবে মুক্তি দেবেন বলে দেশটির পার্লামেন্টে ঘোষণা করেছেন।
পাক ভারত উত্তেজনা কমাতে পাকিস্তান বন্দী পাইলটকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে বলে পার্লামেন্টকে জানিয়েছেন ইমরান খান। বুধবার কাশ্মীর সংঘাতে অপারেশন চালাকালে ভারতীয় দুটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে এক পাইলটকে আটক করে ভিডিও প্রকাশ করেছে ইসলামাবাদ। ভিডিও প্রকাশের পরই জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দীর সাথে মানবিক আচরণ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানায় ভারত। সীমান্তে যুদ্ধ অবস্থার কারণে বুধবার থেকে আজ মধ্যরাত পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ রয়েছে। ভারত পাকিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দু দেশকে সংযত থাকতে বলেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। আবারও সেনা অভিযান না চালাতে দুই প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশ। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বিগত এক যুগের 21শে বইমেলায় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের ছবি নিয়ে চলছে প্রদর্শনী। ছবিগুলোতে ফুটে উঠেছে সাহিত্য, সংস্কৃতি সহ নানা দিক। প্রিয় দর্শক, এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। সমুদ্র বিজয়ের 6 বছর পরও বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি। আগামী কয়েক বছরেও সাগর থেকে গ্যাস পাওয়ার মতো কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। লেখাপড়ার পাশাপাশি বিষমুক্ত ফসল উৎপাদন করছে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্লাসের আগে এবং পরে প্রতিষ্ঠানের প্লটে জমি তৈরি করে তারা বিভিন্ন ধরনের শাকসবজি, ফল এবং নানা জাতের ফুল চাষ করছে। বর্তমানে 60 একর জমিতে প্রতিষ্ঠানটি 500-রও বেশি শিক্ষার্থী বিভিন্ন ফসল চাষ করছে। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশে বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় ফলজ উদ্ভিদের উপস্থিতি রয়েছে। খাদ্য, আশ্রয় সহ অন্যান্য চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এ সকল উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদের বংশবিস্তারেও প্রাণীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতি সংবাদে দেখুন বনফুল এবং বন্যপ্রাণী নিয়ে শিহাব খালিদিনের একটি ডেস্ক রিপোর্ট। আকর্ষণীয় ও মনোমুগ্ধকর বনফলের প্রাচুর্যময় উপস্থিতি রয়েছে বাংলার প্রকৃতিতে। বর্ণ, গন্ধ ও স্বাদের বিবেচনায় এই ফলগুলো অত্যন্ত বৈচিত্র্যময়। এদেশের লোকালয়ের আশেপাশে কিছু পরিচিত ফল গাছ দেখা গেলেও অধিকাংশ বনফলের দেখা মেলে বিভিন্ন বনভূমিতে। এই বনফলগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের খাবার উপযোগী না হলেও ফলভোজী বন্যপ্রাণীদের কাছে বেশ প্রিয় খাদ্য। ফলসা, বট, ডুমুর, পাকুড়, ডেওয়া, চাপালিশ, কেওড়া ইত্যাদি বনফল বন্যপ্রাণীদের খাদ্যের অন্যতম উৎস। স্তন্যপায়ী প্রাণীদের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখিও জীবনধারণের জন্য বনফলের উপর নির্ভরশীল। তাই এসব গাছে সারাদিন ব্যাপী বিভিন্ন পাখির সমাগম ঘটে। অন্যদিকে উদ্ভিদের বংশবিস্তারেও এসব প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বনভূমিগুলোতে এসব ফলজ উদ্ভিদের সংখ্যা হ্রাস পাওয়ায় একদিকে যেমন উদ্ভিদ বৈচিত্র্য কমে যাচ্ছে, অন্যদিকে বন্যপ্রাণীও খাদ্য সংকটে ভুগছে। খাবারের সন্ধানে বনের প্রাণীগুলো অনেক সময় লোকালয়ে চলে আসায় তাদের জীবনের জন্য হুমকি হয়ে দেখা দেয়। তাই নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বনভূমি সংরক্ষণের মাধ্যমে একদিকে যেমন বনফলের বৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব, অন্যদিকে নিশ্চিত করা সম্ভব পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর খাদ্যের যোগান ও নিরাপদ আশ্রয়। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বনফল এবং বন্যপ্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
ভারত পাকিস্তান উত্তেজনায় ধস নেমেছে এয়ারলাইন্স ব্যবসায়। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন এয়ারলাইন্সের হাজার হাজার যাত্রী। এদের অনেকে ঘন্টার পর ঘন্টা অলস সময় পার করতে হচ্ছে বিভিন্ন দেশের বিমানবন্দরে। বুধবার থেকে পাকিস্তান তার আকাশসীমা বন্ধ রাখায় গত দুদিনে ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করেছে থাই এয়ারওয়েজ। এতে শুধু ব্যাংকক বিমানবন্দরেই আটকা পড়েছে 4000-এরও বেশি যাত্রী। পাকিস্তান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হওয়ায় তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়েছে। বিভিন্ন রুটে বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সও। আরও কয়েকটি এয়ারলাইন্স তাদের অনেক ফ্লাইট বাতিল করায় লাখ লাখ ডলার লোকসান গুনতে হচ্ছে তাদের। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।